আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু টেকনিক শেয়ার করব, যার মাধ্যমে তুমি একটা প্রশ্ন ব্যাংক কীভাবে ইফেক্টিভভাবে সলভ করে ভালো আউটপুট পাবা। তো আমরা প্রশ্ন ব্যাংক সবাই সলভ করি, কিন্তু সবাই কিন্তু চান্স পায় না। আবার কিছু সংখ্যক মানুষ আছে যারা শুধুমাত্র প্রশ্ন ব্যাংকটা ইফেক্টিভভাবে সলভ করে কিন্তু চান্স নিশ্চিত করে ফেলে। তো কোন টেকনিকগুলো তারা অবলম্বন করে প্রশ্ন ব্যাংক সলভ করে, এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি তোমরা যারা অ্যাডমিশন পিরিয়ডে আসো তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো অলরেডি তোমাদের এইচএসসি 23 ব্যাচের অ্যাডমিশন কিন্তু শেষ। তো তোমাদের নেক্সট যে ভর্তি পরীক্ষাটা এখনও কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু বাকি আছে। আর তোমরা যারা 24 ব্যাচের আসো তাদের কিন্তু অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে। তো একটা জিনিস মাথায় রাখো, তো তোমাদের কিন্তু এখন অনেক লম্বা লম্বা ক্লাস করবা, অনেকের কোচিংয়ে যাবা, অনেক সময় নষ্ট হবে, তাই না? কিন্তু প্র্যাকটিসের অভাব যেন কখনো না হয়। তো প্র্যাকটিসটা কিন্তু মূল বিষয়। তো প্র্যাকটিসের ক্ষেত্রে আসলে তোমরা কোনটা পড়বা? অ্যাডমিশন সিজনে এসে তোমাদের প্র্যাকটিসটা কই থেকে করবা? প্র্যাকটিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্র্যাকটিস করার জন্য সবচেয়ে ভালো অবলম্বন হচ্ছে তোমাদের প্রশ্ন ব্যাংক। এটা শুধুমাত্র যে তুমি ঢাবিতে পড়বা তার জন্য ঢাবি প্রশ্ন ব্যাংক পড়বা তা কিন্তু না। ঢাবির পাশাপাশি তোমার কাছে যতগুলো প্রশ্ন ব্যাংক আছে অন্যান্য ভার্সিটির সবগুলো প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, একটা সম্মিলিত যে প্রশ্ন ব্যাংকটা আছে, সম্মিলিত ভার্সিটিক প্রশ্ন ব্যাংক, সেই ক্ষেত্রে তুমি যদি দেখো উদ্ভাসের যে ভার্সিটি কপ প্রশ্ন ব্যাংকটা আছে, মাস্টার প্রশ্ন ব্যাংক যেটা আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি তুমি বাজারে অনেক বই পাবা, তার থেকে যেগুলো করলেও হবে, যারা কোচিং করো তাদের তো ওই বইটা দিছে, বা অন্য কোনোভাবে পিডিএফ বা পুরাতন বইগুলো তোমরা কালেক্ট করতে পারো। তো যে কোনো একটা প্রশ্ন ব্যাংকটা আসলে পড়ার ক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করতে হয়, সেগুলো আমি শেয়ার করি তোমাদের সাথে। দেখো, তুমি যদি শুধুমাত্র একটা প্রশ্ন ব্যাংক পড়ে চান্স পাইতে চাও তাহলে এটা কি সম্ভব? আমি বলবো হ্যাঁ। তুমি যদি জাস্ট একটা প্রশ্ন ব্যাংক যদি ভালো মতো ইফেক্টিভভাবে শেষ করতে পারো, ইনশাল্লাহ তুমি ওই প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু চান্স পাবা। কীভাবে চান্স পাবা? দেখো, এই বিষয়গুলো আমরা শেয়ার করি। প্রথম বিষয় হচ্ছে, তুমি যেখানে যে কোনো একটা পরীক্ষাতে যদি চান্স পাইতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে ওই ভর্তি পরীক্ষাতে কোন টাইপগুলো থেকে প্রশ্ন আসে এগুলো তোমার কিন্তু অবশ্যই জানতে হবে। তো এখন তুমি জানবা কীভাবে আসলে প্রশ্নটা কীভাবে আসে? যেমন আমি যদি রাবি অ্যাডমিশনের কথা বলি বা ঢাবি অ্যাডমিশনের কথা বলি, দেখবা যে ওরা কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। হয়তো কিছু আপডেট হয়, বাট একটা নির্দিষ্ট প্যাটার্ন কিন্তু তারা ফলো করে। তো এই প্যাটার্ন ফলো ধরার জন্য তোমার কই থেকে পড়বা? তা অবশ্যই তার বিগত বছরের প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে। প্রশ্নগুলো দেখলেই তুমি কিন্তু বুঝতে পারবা যে এই টাইপের প্রশ্নগুলো আসে। কেন মিল রাখে? দেখো, যে সকল টিচাররা প্রশ্ন করে ওনারা কিন্তু প্রশ্ন করার আগে তোমার প্রশ্ন ব্যাংকটা দেখে যে আসলে বিগত বছরে কেমন টাইপের প্রশ্নগুলো এই ভর্তি পরীক্ষাতে আমরা দিয়ে থাকি। তো তার আলোকে একটু মডারেশন করে প্রশ্ন কিন্তু প্রণয়ন করা হয়। তো বিগত বছরের প্রশ্নগুলো দেখলে মোটামুটি তুমি একটা ধারণা পেয়ে যাবা, এবং সেই টাইপগুলো যেগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে এগুলো সলভ করলেই মোটামুটি তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে। তো একটা প্রশ্ন ব্যাংক যদি তুমি সলভ করে যাও, যদি একটা অধ্যায়ের ক্ষেত্রে, তো ওই অধ্যায় থেকে দেখবা যে কোন টাইপের প্রশ্ন বেশি বেশি আসছে। তো তুমি যদি এক্ষেত্রে টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাংকটা সলভ করো, তার জন্য তোমার জন্য খুব ইফেক্টিভ হবে। যেমন তোমার হচ্ছে বাজারে দেখবা কিছু বই আছে, সেগুলোতে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো দেওয়া আছে, যে একটা টাইপ থেকে এতগুলো প্রশ্ন আসছে, একটা টাইপ থেকে এই ভার্সিটিগুলো প্রশ্ন আসছে। তো যেই টাইপ থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে অবশ্যই এটা একটা বেশি গুরুত্বপূর্ণ, এবং ওই টাইপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা কি বেশি। যেখান থেকে বছরে একবার প্রশ্ন আসছে, 10 বছরে মাত্র 2টা প্রশ্ন আসছে, সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, আর যেখান থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসে সেখান থেকে আসার সম্ভাবনা কি অনেক পার্থক্য না? তাহলে এই যে বিষয়টা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে তোমার কিন্তু শ্রম বা এই যে গাধার মতো খালি এদিক ওদিক আন্দাজে জিনিসপাতি পড়ে কিন্তু লাভ হবে না, তোমাকে ইফেক্টিভভাবে পড়তে হবে। তো যেই টাইপগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে এটা সুন্দর মতো করে নোট ডাউন করে ওই প্রশ্নগুলো দেখবা যে কেমন টাইপের প্রশ্ন আসছে, কি বের করতে বলছে, কোন কনসেপ্টটা চাচ্ছে। তো প্রশ্ন যখন তুমি সলভ করতে যাবা বা একটা প্রশ্ন যখন পড়বা, আমার আসলে কি বের করতে দিচ্ছে। যেমন আমি যদি ভেক্টরের ক্ষেত্রে বলি, দেখো একটা ভেক্টর, 2টা ভেক্টর তোমাকে দেওয়া আছে, এবার বললো যে 2টা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। তো তোমাকে অবশ্যই জানতে হবে তাহলে যে একক ভেক্টর বের করার কনসেপ্টটা কি। তো তুমি যখন প্রশ্ন পড়বা তখনই তোমার কিন্তু মাথায় আসবে যে আমার এই কনসেপ্টটা জানা জরুরি। তোমার হাজার হাজার কনসেপ্ট জানা তো লাভ নাই, আমার আসলে কোনগুলা দরকার, কোনগুলা পরীক্ষা আসে এগুলো জানা দরকার, এবং এইগুলাই বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। কই থেকে জানবো? ওই যে প্রশ্নগুলো দেখবা, দেখে যে আসলে আমার কেমন টাইপের কনসেপ্টটা জানা দরকার। তাই লম্ব ভেক্টর কীভাবে বের করতে হবে এটা আমার জানতে হবে, এটা সূত্রটা কী আছে এটা জানতে হবে। টুক করে বই থেকে সুন্দর মতো কনসেপ্টটা জেনে নিলাম। তো এইভাবে যদি আগাইতে পারো তাহলে কিন্তু তুমি খুবই একটা ইফেক্টিভভাবে প্রশ্নগুলো সলভ করতে পারবা। এবার একটা প্রশ্ন অঙ্কের একটা অধ্যায় তুমি একবার শুধুমাত্র সলভ করলে গেলা, তো একবার সলভ করলে কি তোমাকে যদি কয়দিন পরে আমি প্রশ্ন দেই তুমি সলভ করতে পারবা? মনে থাকবে তোমার? না। তাহলে একটা প্রশ্ন অবশ্যই বেশ কয়েকবার তোমাকে সলভ করতে হবে, মিনিমাম তো 6 থেকে 7 বার তোমাকে সলভ করতেই হবে। যারা 24 ব্যাচ আছো তারা চাইলেই কিন্তু এটা করতে পারো, যারা মানে এখনও তোমাদের হাতে অনেক সময় আছে, তো তোমরা চাইলেই কিন্তু 6-7 বার মিনিমাম তোমরা কিন্তু সলভ করে যেতে পারবা। তো একটা প্রশ্ন ব্যাংকটা নিবা, এই ক্ষেত্রে তোমরা যদি উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করতে পারো এটা সবচেয়ে বেস্ট হবে, কারণ এখানে সুন্দর মতো টাইপ ওয়াইজ দেওয়া আছে, প্লাস টাইপের কনসেপ্টগুলোও দেওয়া আছে, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেইগুলো কিন্তু এখানে আলোচনা করা আছে।
তো আমরা কিন্তু আমাদের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করছে, এখানে কিন্তু আমাদের উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটাই সলভ করাছে, এবং এখানে আমরা প্রশ্নগুলো সলভ করার সময় তোমাদের দেখাই দিচ্ছি যে এই টাইপগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং এই টাইপের কনসেপ্টগুলো থেকে বেশি আসার সম্ভাবনা আছে। তো ওই কনসেপ্টগুলো আমরা ভালো করে সলভ করাই দিচ্ছি। একটা প্রশ্ন সলভ করাইতে গিয়ে কোন কোন টপিকটা দরকার, রিলেটেড যে টপিকগুলো, দেখো একটা প্রশ্ন থেকে কিন্তু শুধুমাত্র ওই টপিক থেকে আসে না, 2-3টা টপিক মিলেও কিন্তু একটা প্রশ্ন আসে। তো এই যে কম্বাইন্ড প্রশ্নগুলো, এগুলো কিন্তু সলভ করানোর সময় আমরা বুঝতে পারতেছি যে এই টাইপগুলো গুরুত্বপূর্ণ। তো এইভাবে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। যদি তুমি অ্যানালাইসিস করে করে যদি পড়তে পারো একটা প্রশ্ন ব্যাংক, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক যদি ভালো মতো সলভ করতে পারো, এটাই কিন্তু তোমার জন্য এনাফ, এটাই তোমার জন্য চান্স পাওয়ার জন্য এনাফ। এই ক্ষেত্রে আরও কিছু কাজ তোমাকে করতে হবে, সেটা হচ্ছে তোমরা যারা মূল বই পড়তে যাও, তো মূল বই তো একটা হাতে নিলাম, মূল বই কি অনেক তথ্য, আসলে এখন কোনগুলো পড়া দরকার তোমার সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে না? তো কীভাবে ফাইন্ড আউট করবা? তো যে কোনো একটা অধ্যায় তুমি শুরু করার আগে তোমার উচিত সর্বপ্রথম প্রশ্ন ব্যাংকটা দেখা। তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও তাহলে অবশ্যই ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা দেখো। যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাহলে তোমাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা দেখা উচিত। যদি তুমি মেডিকেল প্রিপারেশন নাও তাহলে তোমাকে অবশ্যই মেডিকেলের প্রশ্ন ব্যাংকটা দেখা উচিত। তো তোমাকে আসলে বোঝা উচিত যে ওই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আসছে, কোন টাইপের প্রশ্নগুলো আসছে, ওই টাইপের কনসেপ্টটা তুমি বই থেকে পড়ো। তাহলে কি তোমার পড়াটা কিন্তু কমে গেল। এত পড়ে লাভ নাই, তুমি যেন অল্প কিছু পড়ে একটা ভালো আউটপুট দিতে পারো, এটাই কিন্তু মুখ্য বিষয়। কারণ তুমি অ্যাডমিশন সিজনে অনেক তথ্য কিন্তু মনে রাখতে পারবে না, বাট অল্প কিছু তথ্য তুমি যদি বারবার রিপিট করো, ওইগুলাই যদি পরীক্ষায় আসার মতো, ওই তথ্যগুলাই যদি বারবার দেখো, প্র্যাকটিস করো, তোমার কিন্তু মনে থাকবে বেশি এবং পরীক্ষায় তুমি ভালো কিছু করবা। তো যারা দেখবা টপার থাকে, যারা ভালো পজিশনে চান্স পায়, তারা যদি সত্য কথা বলে, অনেকে তো আবার অনেস্ট রিভিউ দেয় না, যদি সত্য কথা বলে দেখবে যে তাদের একটা কমন প্রশ্ন থাকবে বা কমন যে উত্তর থাকবে, ভাই আপনি কীভাবে পড়ছিলেন, তারা বলবে যে ভাই আমি কিন্তু টপিক অ্যানালাইসিস করে পড়তাম যে বিগত বছরের প্রশ্নগুলো থেকে কোন টাইপের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, ওই টাইপের কনসেপ্টগুলো বেশি প্র্যাকটিস করার চেষ্টা করতাম। দেখবে যারা চান্স পায় তাদের কমন উত্তর এটা থাকবেই, অবশ্যই থাকবে। ঠিক আছে, তো এটা করতে হলে তোমার পড়ার প্রেশারটাও কমে যাবে, অল্প পরে তুমি ভালো আউটপুটও পাবা, তেমনি পড়ার যে হতাশা এটাও কিন্তু অনেকটা থাকবে না। কারণ তোমার কাছে অনেক সমুদ্র, অ্যাডমিশন যে সিলেবাসটা অনেক সমুদ্র, এই সমুদ্র থেকে তোমাকে খুঁজে বের করতে হবে আসলে তোমার কোনগুলো তোমার জন্য ইফেক্টিভ, তোমার অ্যাডমিশনের জন্য কোনগুলো ইফেক্টিভ। তো এটা ফাইন্ড আউট করার জন্য তোমাকে অবশ্যই একটা ভালো একটা প্রশ্ন ব্যাংক, সেটা তোমাকে সাজেস্ট করতে, সেটা হচ্ছে উদ্ভাসের ভার্সিটি প্রশ্ন ব্যাংক। এটা তুমি কালেক্ট করো, দেখবা যে পুরাতন গত বছরটা হলেও সমস্যা নাই, এটা তুমি এই বছরের প্রশ্নগুলো কালেক্ট করে নিবা, ব্যাস। আর যদি নতুন কালেক্ট করতে পারো তাহলে তো হইলই। আমাদের যে কোর্সটা আছে সেটা আমরা পিডিএফটা দিয়ে দিছি, ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দিই, ঠিক আছে? তো তোমরা চাইলে পিডিএফটা দেখতে পারো। তো প্রত্যেকটা ক্লাসে তো ডিটেলস সলভ করে দেওয়া হচ্ছে, পাশাপাশি তোমরা বাসায় 2-3বার সলভ করলা, তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে প্রশ্ন ব্যাংকটা সলভ করার চেষ্টা করো এবং প্রশ্ন ব্যাংক সলভ করার পাশাপাশি এক্সামটা দাও। ঠিক আছে, রেগুলারিটি মেনটেন করে এক্সামটা দাও, একটা অধ্যায় শেষ করো, শেষ করে এক্সাম দাও। ঠিক আছে, এক্সাম দিলে তুমি বুঝতে পারো যে আমার ওই অধ্যায়টা আসলে কেমনভাবে সলভ হয়েছে, আমি মানে কতটুকু পারতেছি, আমার আসলে 100% প্রিপারেশন কমপ্লিট হয়েছে কিনা সেটা আমি বুঝতে পারবো। ঠিক আছে, আরেকটা বিষয়, ভর্তি পরীক্ষার সময় কি টাইম ম্যানেজমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, এর জন্য কি তোমাকে এক্সামটা দিতে হবে। তো এক্সাম দিতে হবে, পাশাপাশি তোমার যে ভুলগুলো হচ্ছে সেগুলো তোমাকে ঠিক করতে হবে এবং নেগেটিভ মার্কিংটা তোমাকে কমাইতে হবে। তো এই কাজগুলো যদি সম্মিলিতভাবে তুমি করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি ভর্তি পরীক্ষায় অবশ্যই ভালো কিছু করবা। যদি তোমার ভাগ্য তোমার সাথে বেইমানি না করে, তুমি যদি পরিশ্রম করে থাকো তাহলে অবশ্যই ভাগ্য তোমার সাথে বেইমানি করবে না, তাই না? তো পরিশ্রম করো, কিন্তু সেটা প্রপার ওয়েতে করো, যেন স্মার্টলি প্রিপারেশন করো, যেন তোমাকে গাধার মতো পরিশ্রম করতে না হয়। স্মার্টলি প্রিপারেশন করো, তাহলে অল্প পরিশ্রমেই বেটার, প্রপার পরিশ্রম, প্রপার গাইডলাইনের মাধ্যমে একটা পরিশ্রম করো যেন তুমি ভালো একটা আউটপুট পাও। ঠিক আছে, দিন শেষে আমাদের কি রেজাল্টটাই কিন্তু মূল বিষয়। তুমি চান্স পাইলা না, তাহলে তোমাকে কেউ বলবে না যে তুই পড়িস নাই, তুমি 10-12 ঘন্টা পড়ছো কিন্তু কেউ বিশ্বাস করবে না যে তুমি পড়ছো কিনা। বাট তুমি যদি চান্স পাও, সেই ক্ষেত্রে তুমি যদি 2 ঘন্টা করেও চান্স পাও, লোক বলবে না এই ছেলে হয়তো ভালোভাবে পড়ছে। তো দিন শেষে কিন্তু তোমার রেজাল্টটাই দেখবে। তো রেজাল্ট করার জন্য তোমার যতটুকু ইফেক্টিভ হওয়া উচিত সেটা অবশ্যই মাথায় রাখবা। ঠিক আছে, তো যারা আমাদের ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ কোর্স এনরোল করতে চাও, তো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক টপিকগুলো আলোচনা করতেছি, কোন টপিক থেকে বেশি আসছে এগুলো তোমাদের দেখা দিচ্ছি। ঠিক আছে, তার পাশাপাশি অধ্যায় শেষে আমরা কিন্তু এক্সামের ব্যবস্থাও রাখছি, শুধুমাত্র ক্লাস না, এখানে এক্সামও তুমি দিতে পারবা। টাইম ম্যানেজমেন্ট, তোমার নেগেটিভ মার্কিং সবগুলোই তুমি কিন্তু এখান থেকে প্র্যাকটিস করতে পারবা। তো ওভারঅল সব কিছুই কিন্তু তুমি এই প্যাকেজে পেয়ে যাচ্ছ। তো আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, সব কিছু ডিটেলস দেওয়া আছে, কীভাবে কী করতে হবে, কয়টা ক্লাস হবে, হ্যাঁ সব দেওয়া আছে। তো সেখান থেকে তোমরা এনরোল করতে পারো। আমরা একটা অফার দিতেছি এই মাসের সেপ্টেম্বর পর্যন্ত, সেই ডিসকাউন্ট অফারেও তুমি কিন্তু এনরোল করতে পারবা। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, সেখানে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।